সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 70 নম্বর এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এবং 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ওকে, এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো 1-এর ক দাগে দেওয়া আছে কবি জয়দেবের রচিত একটি বিখ্যাত কাব্য হলো পবনদূত, রামচরিত, দানসাগর না গীত গোবিন্দম। তো কবি জয়দেব রচিত একটি বিখ্যাত কাব্য হচ্ছে গীত গোবিন্দম। ওকে, নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন শিলভদ্র, ধর্মপাল, দেবপাল, বিক্রমাদিত্য। তো বিক্রমশীল মহাবিহার এটা প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে ধর্মপাল। কয়ের দাগে হচ্ছে ধীমান ছিলেন বিজ্ঞানী, কবি, ভাস্কর না সিদ্ধাচার্য। তো ধীমান ছিলেন একজন ভাস্কর। পরের প্রশ্ন ঘয়ের দাগে নিকোলো কন্টি ছিলেন ইতালীয়, পারসিক, পর্তুগিজ, ফরাসি পর্যটক। তো নিকোলো কন্টি ছিলেন, উত্তর লিখবে ইতালীয় পর্যটক। এরপর অঙ্গর দাগে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল সুলতান, আমির, খলিফা, আলিম। তো ইসলাম জগতের প্রধান শাসকের যে উপাধি সেটা হচ্ছে খলিফা। এরপর চয়ের দাগে খুতবা কথাটির অর্থ হচ্ছে ভাষণ, শাস্তি, ভিটে না শাহী পোশাক। তো খুতবা এই কথার অর্থ হচ্ছে ভাষণ। নেক্সট প্রশ্ন দেখুন, ছয়ের দাগে খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে, 1531 খ্রিস্টাব্দে। তো খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এরপরে হচ্ছে বড়িগজ দাগে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব না হুমায়ুন। তো দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এটা হচ্ছে আকবর। এরপর ঝয়ের দাগে মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন আব্দুস সামাদ। এরপর বৈজু, বাওরা, টোররমল আর হচ্ছে তানসেন। তো মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন, উত্তর লিখবে আব্দুস সামাদ। 3 নম্বর দাগে প্রশ্ন রজমনামা যে মহাকাব্যের ফরাসি অনুবাদ তা হচ্ছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান আটা মহাভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ছয়ের দাগে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু না বাল্মীকি। তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম হচ্ছে মালাধর বসু। ছয়ের দাগে প্রশ্ন কবির ছিলেন রামানন্দের শিষ্য, গুরু নানকের শিষ্য, চৈতন্যের শিষ্য না মীরাবাইয়ের শিষ্য। তো কবির ছিলেন, উত্তর লিখবে রামানন্দের শিষ্য। শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে, 1675 খ্রিস্টাব্দে, 1676 খ্রিস্টাব্দে, 1677 খ্রিস্টাব্দে। এখানে উত্তর লিখবে শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। ভাইয়ের দেখা হচ্ছে তন্ত্র শব্দের অর্থ আইন, শাসন, ব্যবস্থা, নগর। তো তন্ত্র শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। তো কয়ের দাগে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন, উত্তর লিখবে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কয়ের দাগে প্রশ্ন কলহনের রাজতরঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়, উত্তর লিখবেন কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। কয়ের দেখা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি, উত্তর লিখবে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক-ই-জাহাঙ্গীরি। ঘয়ের দাগে পাইবাস কি, এখানে উত্তর লিখবে সুলতানের পদ যুগল চুম্বন করাকে বলা হয় পাইবাস। এরপর ঠিক না ভুল এটা লিখতে হবে। উঙ্গর দাগে বলা হচ্ছে গুপ্ত সম্রাটদের শাসনকালে নালন্দা তৈরি হয়, এটা লিখবে ঠিক। ছয়ের দাগে শিখদের পবিত্র গ্রন্থের নাম ত্রিপিটক, এটা হবে ভুল। এরপর বেমানান শব্দটি খুঁজে বের করে এখানে 6 দাগে দেওয়া আছে কেস, কৃপান, কলম আর কংঘা। তো এগুলোর মধ্যে বেমানান শব্দ হচ্ছে কলম। হরিগজ দাগে লুইপাদ, তারপর অশ্বঘোষ, সরহপাদ, কাহ্নপাদ। উত্তর লিখবে এখানে অশ্বঘোষ, এটাদের মধ্যে বেমানান শব্দ। নেক্সট হচ্ছে দেখো সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 6 দাগে দেওয়া আছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1539, 1540, 1541 খ্রিস্টাব্দে। তো বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে।
ইংরেজ দাগে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, ওকে, গিয়াসউদ্দিন আজম শাহ, জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তো এখানে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, উত্তর লিখবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর সঠিক ব্যাখ্যাটি বেছে লিখতে হবে। টয়ের থেকে বলা হচ্ছে বিবৃতি, এখানে বিবৃতি দেওয়া হচ্ছে, দেখো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। তো এখানে 3টি করে ব্যাখ্যা দেওয়া আছে, যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো ব্যাখ্যা 2টি এখানে সঠিক হবে, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। নেক্সট হচ্ছে দেখো ছয়ের দাগে এখানে বিবৃতি দেওয়া আছে, মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা হবে 2-এরটা। এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বলা হচ্ছে, বাম দিকে দেওয়া আছে রুমি কৌশল শের শাহ পরবর্তী মোগল শাসক, আর ডান দিকে দেওয়া আছে বলবন, বাবর আর হচ্ছে হুমায়ুন। তো রুমি কৌশল এটা হচ্ছে অপশন 2-এর সঙ্গে মিলবে, বাবর। আর ঢয়ের দিকে দেওয়া আছে শের শাহ পরবর্তী মোগল শাসক, এটা হচ্ছে অপশন 3 হবে হুমায়ুন। পরের প্রশ্ন 3 নম্বর দাগে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, টোটাল 6 2 12 নম্বর দেওয়া হয়েছে। 3-এর কয়ের দাগে ব্রহ্মদেয় ব্যবস্থা কি, উত্তর লিখবে দক্ষিণ ভারতের চোল রাজ্যে ব্রাহ্মণদের নিষ্কর জমিদানের ব্যবস্থা ব্রহ্মদেয় ব্যবস্থা নামে পরিচিত। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমিদানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল। অথবা চর্যাপদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এখানে উত্তর লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের মধ্যে দিয়ে পাল যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে, তাই চর্যাপদ পাল আমলে বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে বিবেচিত হয়। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে ইবন বতুতা কে ছিলেন, তার লিখিত গ্রন্থের নাম কি। তো উত্তর লিখবে ইবন বতুতা ছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী। ইবন বতুতার লিখিত গ্রন্থের নাম হচ্ছে অল রিহলা। এই বই থেকে মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে প্রচুর নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। অথবা কবে কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। উত্তর হচ্ছে 1526 সালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের বাহিনীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় বা প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো গয়ের দাগা প্রশ্ন, জাপ্তি পদ্ধতি কাকে বলা হয়, এটি কার আমলে চালু করা হয়। উত্তর হচ্ছে সম্রাট আকবর 1573 সালে টোডরমলকে গুজরাটের ভূমি ব্যবস্থা সংস্কারের দায়িত্ব দেন। সেখানে ভূমি জরিপ করে জমির পরিমাণের উপর টোডরমল খাজনা ধার্য করেন। 1582 সালে টোডরমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। এটি আকবরের আমলে চালু করা হয়। অথবা বীরবলের পূর্ব নাম কি, তাকে বীরবল বলা হতো কেন। তো উত্তর লিখবে বীরবলের পূর্ব নাম মহেশ দাস। আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। তাদের মধ্যে একজন ছিলেন রাজা বীরবল। বীরবল ছিলেন খুবই বুদ্ধিমান, তার প্রকৃত নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির জোরে তিনি আকবরের সভায় স্থান পান। আকবর তার নাম দেন বীরবল। ওখান থেকে দিন ই ইলাহি কি, এখানে উত্তর লিখবে দিন ই ইলাহি হলো মোগল সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্মমত। আকবর সমস্ত ধর্মের সারবস্তু সহযোগে দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মমতের প্রবর্তন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বহু ধর্মের পরিবর্তে ভারতে একটি ধর্ম প্রবর্তন করা এবং ধর্মীয় হানাহানি বন্ধ করা। অথবা জোড় বাংলা রীতি কি, এখানে উত্তর লিখবে যে বাংলায় মন্দির নির্মাণের ক্ষেত্রে 2টি পুরনো মন্দিরকে পাশাপাশি বাংলা নির্মাণ রীতি মেনে তৈরি করার যে পদ্ধতি, তার তৈরির পদ্ধতি জোড় বাংলা নামে পরিচিত। উমর দাগে অষ্টপ্রধান কাদের বলা হতো। উত্তর লিখবে শিবাজির শাসন ব্যবস্থা স্বৈরাচারী থাকা সত্ত্বেও তিনি শাসন কার্যের প্রতিটি ক্ষেত্রে অষ্টপ্রধানের পরামর্শ গ্রহণ করতেন। এই অষ্টপ্রধান হলেন পেশোয়া, অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, সেনাপতি, পণ্ডিতেরা আর হচ্ছে ন্যায়াধীশ। পেশোয়া ছিলেন প্রধানমন্ত্রী ও ন্যায়াধীশ ছিলেন বিচার বিভাগের প্রধান। এই অষ্টপ্রধান বা মন্ত্রীরা রাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় পরিচালনা করতেন। অথবা দিয়ে বলা হচ্ছে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর লিখবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি এবং ঔরঙ্গজেবের প্রতিনিধি
রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বা পুরন্দরের সন্ধি হয়েছিল। পরের প্রশ্ন, চয়ের দাগে সরকারের দুটি কাজ লেখো। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। 2 নম্বর জনগণের যাতে ভালো হয় তার জন্য নানান উদ্যোগ নেওয়া, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা বজায় রাখা এবং দেশের শান্তি ও উন্নতির জন্য কাজ করা। ওকে, এটা শান্তি হবে। এইসব কাজে সরকারকে পথ দেখাবে সংবিধান মেনেই সরকার দেশ শাসন করবে। অথবা নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? উত্তর লিখবে নির্বাচনকে চলতি কথায় ভোট বলা হয়। ঠিক আছে, ভোট হওয়া বলে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকার নির্বাচন করেন। তো ভারতে প্রতি 5 বছর অন্তর সরকার নির্বাচন হয়। 4 নম্বর দাগে 4-5টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 5টি প্রশ্নের জন্য 15 নম্বর দেওয়া আছে। পরের দাগে বলা হচ্ছে পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো? তো পাল ও সেন যুগে কৃষি থেকে উৎপন্ন ফসলের 1/6 রাজারা কৃষকদের থেকে কর নিতেন। ব্যবসা বাণিজ্য করার জন্য তারা বণিকদের থেকে কর নিতেন। এছাড়াও কিছু অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও গ্রামবাসীকে কর দিতে হতো। এছাড়া হাট ও খেয়াঘাটের উপরেও কর আদায় করা হতো। অথবা টিকা লেখো। গোপাল সম্পর্কে আমাদের টিকা লিখতে বলা হচ্ছে। তো শশাঙ্কের মৃত্যুর পর বছরের পর বছর চলতে থাকা অরাজক অবস্থা থেকে মুক্তি পেতে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করা হয়। গোপাল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন। তার গোপালের পরিচয় আমরা এখানে লিখছি। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। গোপাল জাতিতে ক্ষত্রিয় হলেও কোনো রাজবংশের সন্তান ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এরপর তার কৃতিত্ব লিখছি আমরা, দেখো। নির্বাচিত রাজা গোপাল মার্তণ্ডেয়ের যুগের অবসান ঘটিয়ে বাংলার ঐক্য ও সংহতি বজায় রাখেন। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। তো পরের প্রশ্ন, পরের দাগে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে দিল্লির সুলতানরা নতুন রাজ্য জয় করলে রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার সামরিক নেতাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। অনেক সময় ইকতাগুলিকে ছোট ও বড় দুই ভাগে ভাগ করা হতো। ছোট ইকতাদাররা তার শুধু সামরিক দায়িত্ব পালন করলেও বড় ইকতাদাররা সামরিক দায়িত্বের সঙ্গে সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করত। রাজস্ব আদায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি সবই করতে হতো। অথবা খলজি বিপ্লব বলতে কি বোঝায়? উত্তর লিখবে 1290 সালে গিয়াসউদ্দিন বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। গয়ের দাগে টিকা লেখো। এখানে দাক্ষিণাত্য ক্ষত, এটার সম্পর্কে আমাদের টিকা লিখতে বলা হচ্ছে। তো সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে অনেক বেশি রাজস্ব সেখান থেকে আদায় করা যাবে এবং মারাঠাদেরও দমন করা সহজ হবে, কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হয়নি। বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়। দাক্ষিণাত্য যুদ্ধে মুঘলদের এই ক্ষত আর সারেনি। 25 বছর ধরে যুদ্ধ করেন। শেষে দাক্ষিণাত্যে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। অথবা মনসবদারি প্রথা বলতে কি বোঝায়? উত্তর লিখবে মনসবদারি প্রথা হচ্ছে আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুযায়ী মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের পদগুলি শুধুমাত্র রাজপরিবারের সদস্যদের জন্য রাখা হতো। উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। ঘরের দাগে স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী? তো উত্তর লিখবে আলাই দরওয়াজা তৈরি হয় সুলতান আলাউদ্দিন খলজির আমলে। এটি ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নমুনা। লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা যেন সুলতান আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। এর গায়ে আল্লাহর কথা নয় খোদাই হয়েছিল সুলতানের প্রশংসা। এই রকম কাজের নমুনা সে যুগে বিরল ছিল। এটি কুতুব চত্বরে অবস্থিত ছিল। অথবা সুলতানি ও মোগল যুগে ভারতে কোন
কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? তো সুলতানি ও মুঘল যুগে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলের চাষ হতো। শস্যের মধ্যে ধান, গম, যব, ডাল, সর্ষে প্রভৃতির চাষ হতো। সবজির মধ্যে লঙ্কা, আদা, নানা ধরনের মশলা, নানা ধরনের শাক, পটল, বেগুন প্রভৃতি ফসল উৎপন্ন হতো। এরপর দাগে টিকা লিখতে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে অবশ্যই পঞ্চায়েত অধীনস্থ ভোটার হতে হবে। পঞ্চায়েত সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজনকে পঞ্চায়েত প্রধান ও আর একজনকে উপপ্রধান নির্বাচন করেন। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। অথবা জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? উত্তর লিখবে দিল্লি আগ্রা অঞ্চলের জাটরা ছিল প্রধানত কৃষক গোষ্ঠী। তাদের মধ্যে অনেকে আবার জমিদারও ছিল। রাজস্ব দেওয়া নিয়ে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে মুঘলদের সংঘাত শুরু হয়। ঔরঙ্গজেবের আমলে তারা স্থানীয় এক জমিদারের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে বিদ্রোহ করে। জাটরা একটি পৃথক রাজ্য গঠন করতে চেয়েছিল। মুঘলদের বিরুদ্ধে জাট প্রতিরোধ ছিল একদিকে কৃষক বিদ্রোহ, অন্যদিকে একটি আলাদা গোষ্ঠী পরিচয়ে জাটরা একজোট হচ্ছিল। ওকে, 5 নম্বর থেকে 28টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর দেওয়া আছে। পরের থেকে বলা হচ্ছে রাজিয়া কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করুন। উত্তর লিখবে সুলতান রাজিয়া। আমরা এখানে পয়েন্ট করলাম। এবার লিখছি দেখো, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তার শাসনকাল 1236 থেকে 40 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানের ইতিহাসে দুভাবে উল্লেখযোগ্য হয়ে আছে। প্রথমত, এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহলকানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া মুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র 3.5 বছরের বেশি তার শাসন টেকেনি। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। অথবা কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? উত্তর লিখবে বিজয়নগর রাজ্যের তুলুভ বংশের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তার শাসনকালে বিজয়নগর রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত ও দর্শন শাস্ত্রের উন্নতি তার সময়ে লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদ গ্রন্থ রচনা করেন। পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর রাজ্যে আসেন এবং তিনি রাজার খুব প্রশংসা করেন। পরের প্রশ্ন, ক্ষয়ের দাগে শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো 1 নম্বর দিয়ে লিখছি দেখো, কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন, অর্থাৎ শেরশাহ 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য শেরশাহ সাম্রাজ্যকে 47টি সরকারি ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন। 2 নম্বর হচ্ছে রাজস্ব সংস্কার হিসাবে জমি জরিপ করে জমির উৎপন্ন ফসলের অংশ রাজস্ব নেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া পাট্টা ও কবলিয়তের প্রচলন করেন। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মোগল সাম্রাজ্যে আকবরের কৃতিত্ব বর্ণনা করো। তো আকবর আমরা লিখছি, এখানে পয়েন্ট করে দিচ্ছি, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবর সিংহাসনে আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রাজ্য জয় আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুকে পরাস্ত করেন। 1556 খ্রিস্টাব্দে।
পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের মধ্যে অর্থাৎ 1556 থেকে 1560 খ্রিস্টাব্দের মধ্যে আজমির, জৌনপুর ও গোয়ালিয়র জয় করেন। ঠিক আছে, রাজপুত নীতি অর্থাৎ আকবরের রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি ও যুদ্ধনীতি। এরপর হচ্ছে 12 ভূঁইয়া সমস্যা। 1576 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার মোগল সাম্রাজ্যভুক্ত হলেও বাংলার হিন্দু মুসলিম বহু জমিদার যেমন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, ঈসা খাঁ, মুসা খাঁ প্রমুখ মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করে বাংলায় শান্তি স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ যুদ্ধ হল আসিরগড় যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে। আকবরের ধর্মনীতি। ধর্ম সহিষ্ণু ও উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দার উল ইসলাম ও দার উল হার্ব এর দেশ ভারতবর্ষকে সুলহ-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থকর ও পরে তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন। নেক্সট হচ্ছে গয়ার দেখা প্রশ্ন, সুফিবাদ বলতে কি বোঝায়? ভারতে সুফিবাদের প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো সুফিবাদ কিনা খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতকে ধর্মীয় আইন কানুনের বাইরে সুফি সন্তদের নির্দেশিত পথে সুলতানরা ঈশ্বরকে মুসলমানরা ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করতে অগ্রসর হন, যা সুফিবাদ নামে পরিচিত। সুফিবাদের শ্রেণীবিভাগ। ভারতে মূলত দুটি গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী। দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চিশতি এবং সিন্ধু পাঞ্জাব ও মুলতানে ছিল সোহরাবর্দীরা। ঠিক আছে, প্রথমে আমরা লিখছি চিশতি সম্প্রদায় সম্পর্কে। ভারতীয় চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিশতি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠি দিয়ে মানুষকে বিচার করতেন না। চিশতি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখতেন। তাদের বিশ্বাস ছিল যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবেই ঈশ্বর সাধনা সম্ভব নয়। তো এরপর আমরা দেখছি সোহরাবর্দী যে সম্প্রদায় তাদের সম্পর্কে। অন্যদিকে সোহরাবর্দী সুফিরা অনেকেই দারিদ্র্যের বদলে আরামের জীবন বেছে নিয়েছিল। সুলতানের কাছ থেকে উপহার বা সাহায্য নিতে বা রাজ্যে ধর্মীয় উচ্চ পদ গ্রহণ করতে সোহরাবর্দীদের কোনো সংকোচ হতো না। সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বদর উদ্দিন জাকারিয়া এক সময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নেন। এরপর সুফিদের অবদান। তবে চিশতি হোক বা সোহরাবর্দী, মধ্যযুগের ভারতীয় সমাজে এই সব সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন বা শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। তারা বোঝাতে পেরেছিল যে ঈশ্বর লাভের উপায় একমাত্র মনের ভক্তি দিয়ে আরাধনা করা। নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। এখানে উত্তর লিখবে মধ্যযুগের ভারতে দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করত। কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগরি শিল্প চলত। সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। গরিব কৃষক পরিবারে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার ও খামারে পরিশ্রম করতে হতো। সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগতো। একটি পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই বসতি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ। খড় তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি, চাল ছাইবার জন্য কিছু খড়, এতে তারা মাথা গোজবার ঠাঁই করে নিত। তাদের রোজকার খাবার ছিল একঘেয়ে খিচুড়ি। পরবার পোশাকও যথেষ্ট ছিল না। পালা পার্বণে আনন্দ উৎসব ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। সে যুগের খেলাধুলার মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। লোকগান, নাটক, জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। ওকে, এইভাবে প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। সুতরাং প্রতিটি প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে,
ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।